হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। স্বাগত আপনাদের সবাইকে রোমিং নেটে। যদি আপনারা এই রোমিং নেটের প্রথমে এসে থাকেন তাহলে টেনশন করবেন না। রোমিং নেট 2 দিন হয়েছে রোমিং শুরু হয়েছে। এটা আমার সর্বপ্রথম ইউটিউব চ্যানেল এবং আমার দ্বিতীয় ইউটিউব ভিডিও। সো যদি কোনো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে একটু ক্ষমা করে দিয়ে দেখবেন। আর আমার সাথে যদি থাকতে চান, আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে আমাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক প্রেস করবেন। তো যেখান থেকে করলো আজকে, সেটা হলো আজকে আমরা গল্প করব বা আদর্শ মানে মেন জিনিস হচ্ছে হলো রিইনকার্নেশন অফ স্ট্রংগেস্ট সোর্স গডের ফুল ব্যাকগ্রাউন্ড কাহিনীগুলা। গতকালকে আমরা একটু ওভারভিউ দিছিলাম, মানে একটু গ্লাসি করে গেছিলাম, বাট আজকে হলো আমরা কমপ্লিটলি এটা সম্পর্কে আমরা মানে বিবরণ সহ সবকিছু আমি আপনাকে বলে দেবো যে এটা কি কি এক্স্যাক্টলি কেমন কেমন কি হয়েছে সেটা সম্পর্কে। তো কাহিনী শুরু হতেছে হলো রিইনকার্নেশন অফ দ্য স্ট্রংগেস্ট সোর্স গড, একটা চাইনিজ ওয়েব নভেল, যা ওল্ড ক্যাট নামে একজন অথরের লেখা। ওল্ড ক্যাট অথর গল্পটি অনেক সুন্দরভাবে পরিবেশন করছে। শিফেন, যে ক্যারেক্টারটা আমাদের মেন ক্যারেক্টার, সে শ্যাডো কোম্পানি নামে একটা কোম্পানিতে, গিল্ড কোম্পানিতে কাজ করছিল। ওই গিল্ড শপটা যখন শুরু হয়েছে, সে ওইখানে তখন জয়েন করছে। সে 10 বছর ধরে ওই গিল্ড শপে কাজ করছে। কাজ করে সে ওই গিল্ডটাকে গ্রাউন্ড আপ থেকে বিল্ড করে সে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেই পর্যায়ে ওই গিল্ড বা ওই কোম্পানিটা, আমরা কোম্পানি হিসেবে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, কোম্পানিটা আহ, লাখ লাখ কোটি কোটি ক্রেডিটে পৌঁছে গেছে। এখানে ক্রেডিট বলতে আপনি ডলারও মনে করতে পারেন, এখানে ক্রেডিট বলতে আপনি টাকাও মনে করতে পারেন, অর্থাৎ ডলার বা টাকারে ওরা ক্রেডিটকে ধরে নিচ্ছে, মানে ওদের নিজস্ব একটা কারেন্সি ধরে নিচ্ছে। সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট ইজ ক্রেডিট অ্যামাউন্ট টু। সো এনিহাউ, সো কোটি কোটি ক্রেডিটে চলে গেছে। বাট আনফরচুনেটলি শিফ্যাং বা ইফ্যাং একটা ছোট্ট একটা ডিস্ট্রিবিউশনের কারণে, ডিসএগ্রিমেন্টের কারণে শ্যাডোকে সাথে যখন একটু ডিসএগ্রিমেন্ট হয়েছে, তখন শ্যাডো তাকে কিক করে ফেলাই দিছে। এখানে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হি ওয়াজ ফায়ার্ড, বাট and he was forced to delete level to the shadow king ক্যারেক্টার। মানে ও 10 বছর ধরে যেই কাজটা, যে ক্যারেক্টারটা বিল্ড আপ করছে, সরি অ্যাবাউট দ্যাট, সে ক্যারেক্টারকে 10 বছর পরে যখন কিছু একটা ছোট একটা ডিসএগ্রিমেন্ট হয়েছে, তাকে ডিলিট করতে বাধ্য করছে, এবং মাত্র $5 মিলিয়ন দিয়ে কম্পোজিশন হিসেবে, মানে 5 মিলিয়ন ক্রেডিট হিসেবে কম্পোজিশন দিচ্ছে। আপনি একটা আন্দাজ করতে পারেন যে কোম্পানি কোটি কোটি ক্রেডিট আমি নিয়ে গেছি, কিছু একটা ছোট একটা ডিসএগ্রিমেন্ট হওয়ার কারণে আমাকে মাত্র 5 মিলিয়ন ক্রেডিট দিয়ে আমাকে ফায়ার করে দিচ্ছে। সো ইউ উইল ফিল প্রিটি ব্যাড, অফকোর্স আই উইল অলসো। এনিহাউ, সো ও সিরিয়াসলি একটু ফিল ব্যাড করছে, এবং এই কারণে ও গড ডোমেন, যে গেমটা হলো অরিজিনাল গেমটার নেম, এখানে গড ডোমেন হচ্ছে হলো এই রিইনকার্নেশন অফ দি স্ট্রংগেস্ট সোর্স গডের মেন ক্যারেক্টার বা মেন থিম হতেছে হলো এখানে একটা গেম খেলবো, সেই গেমটা ভিডিও গেম বা ভার্চুয়াল রিয়েলিটি মার্ক, যেটাকে আমরা বলি গডস ডোমেন, ওই গেমটার মধ্যে খেলা। এখানের মধ্যে প্রচুর প্রচুর টাকা আছে। তো আপনারা আন্দাজ করতে পারেন ওই গেমে ও আবার নতুন করে অ্যাকাউন্ট শুরু করবে, কিন্তু ও এখন বয়স অনেক, 10 বছর হারাই গেছে। 24 বছর থেকে ও শুরু করছে, 10 বছর হারিয়ে গেছে, 34-35 বছর হয়ে গেছে। তারপর আবার নতুন করে শুরু করবে। সো ইটস নট ইজি, বাট আনফর্চুনেটলি ফেট নেভার ফেলস বাই দ্য বুক। যখন ও ওই রাত্রে ঘুম দিছে, পরের রাত্রে উঠে দেখে ও 10 বছর পিছনে যেই দিন ও শ্যাডো গিল্ডে জয়েন করার কথা ছিল, সেই দিন ও সেই দিনের দিন চলে গেছে হঠাৎ করে। মানে আপনি এক রাত ঘুমাইছেন, ঘুমানোর পরে আপনি উঠে দেখেন যে আপনি 10 বছর পিছনে চলে গেছেন, যেখানে আপনি ইস রে যদি আমি ওই দিন যেতে পারতাম, ইস রে যদি আমি ওই দিন যেতে পারতাম। শিফেন, এই লোকটা সত্যি সত্যি ওই স্বপ্ন পূরণ হতে পারছে। What a lucky dog. I see. Anyhow, so
এইবার ও ডিসিশন নিছে যে না আমি আর কোনো শ্যাডো গিল্ড বা অন্য কোনো ধরনের কোনো গিল্ড আমি জয়েন করবো না, আমি নিজের প্যাথ তৈরি করবো, নিজের রাস্তাতে চলবো এবং নিজের ভাবে বড় হবো। এখান থেকে ওর লাইফ শুরু। ও গডস ডোমেনে ও নিজে একটা হেলমেট বড় করে ও গডস ডোমেনে অ্যাকাউন্ট খুলছে, অ্যাকাউন্ট খুলে ও গেম ইনস্টল দিছে এবং গেম খেলা শুরু করছে। ওই গেমের থেকে ও খুবই শীঘ্রই ওর টাকা কামাতে হবে, বিকজ ওর যদি নতুন একটা গিল্ড খুলতে হয় তাহলে গিল্ডের জন্য ওর নতুন অনেক টাকা লাগবে, কিন্তু ওর কাছে কোনো টাকা নেই। এমনই টাকা নেই যে ওর গেম খেলার জন্য যে হেলমেটটা, সেই হেলমেটটা কেনার পর্যন্ত টাকা নেই। হেলমেটটা লাগবে হলো মাত্র 18,000 ক্রেডিট, বাট ওর কাছে 3,000 ক্রেডিট পর্যন্ত টাওয়ার নাই, ক্রেডিট নাই। তো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কত মিজারেবল ক্যারেক্টার। কিন্তু খুবই শীঘ্রই ওর পিছনের ওই 10 বছরের পিছনে খেলার নলেজ দিয়েও শুরু করছে ওই ক্রেডিট কামানো। আর খুবই শীঘ্রই ও জিরো উইং নামে একটা বিশাল বড় গিল্ড করছে, যে গিল্ডটা শুরুতে $100 মিলিয়ন ও ইনভেস্ট করে করছে, আর নিজের $100 মিলিয়ন মাত্র 10, 15, 20 দিনের মধ্যে করছে। এটা আপনি শুনতে অদ্ভুত লাগবে, 10 মিলিয়ন 10, 15 দিনের মধ্যে 10, 15 মিলিয়ন, 100 মিলিয়ন, কত মিলিয়ন হুনো। মানে এখানে এক্সাম্পল এক্স্যাক্টলি অ্যাকাউন্ট নাম্বারটা দেয়নি, বাট এখানে এমফেসাইজ করছে একটা হিন্টের মাধ্যমে যে আমরা এই গিলটা যখন খুলছি তখন আমার কাছে 60-70 মিলিয়ন ডলারেরই 60-70 মিলিয়ন ক্রেডিটেরই আমি অফিস ভাড়া নিচ্ছি, মানে আমি যেখানে থাকবো অফিসটা ভাড়া নিচ্ছি, আর ভিতরে ইনভেস্টমেন্ট তো আরো আছে। তো ইউ ক্যান দ্যাটস এ হিউজ অ্যামাউন্ট। এনিহাউ, জিরো ইন নামে একটা গিল্ড খুলছে। এই গিল্ডটার সর্বপ্রথম মেম্বার শিফেন এবং সেকেন্ড মেম্বার মানে বেস্ট ফ্রেন্ড ব্লাকি। ব্লাকি হতেছে ওর পরের আগে, যখন ও গিল্ড 10 বছর আগে যখন শ্যাডো কাজ করতো তখন শ্যাডো তো ব্লাকি ছিল, এবং শ্যাডো যখন শিফেনকে কিক করে দিছে, লাত্রে ফেলাই দিছে, ব্লাকিও রিজাইন করে নিছে অ্যাকাউন্ট ওই গেম অফশোর থেকে। ব্লাকি ইজ এ ভেরি গুড ফ্রেন্ড। আমি সিরিয়াসলি ম্যাম, এরকম বন্ধু কয়জনের হয়? আমার তো অনেকদিন ধরে পাইনি। এনিহাউ, তো ব্লাকি হচ্ছে হলো সেকেন্ড মেম্বার এই জিরো ইঙ্গিল্ডে। জিরো ইঙ্গিল আস্তে আস্তে স্লোলি বাট শিওরলি এক এক পা আগায়, এক পা করে আগাইতেছে। আগায় বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন ধরনের গিল্ড কে ও অ্যাকুইজিশন করছে, বিভিন্ন ধরনের বেস্ট প্লেয়ার কে ও সিক আউট করছে, সিক আউট করে বিভিন্ন টাইপের ওর পিছনের জীবনে যে নলেজ ছিল সেই নলেজকে ও অ্যাচিভ করে, নলেজের মাধ্যমে সে ট্যাপ করে ওই ভিতরে যে ব্যাস নলেজের ইনফরমেশন ছিল ওই ইনফরমেশনকে ট্যাপ করে বিভিন্ন ধরনের ইনফরমেশন আইনে ওই গিল্ডটাকে তৈরি করছে। এই গিল্ডের মধ্যে খুবই বিখ্যাত কয়েকজন নাম, যার হচ্ছে হলো অ্যাকোরোস, যার শেয়ার হচ্ছে হলো 5%, প্রথম ভাইস গিল্ড লিডার অ্যাকোরোস। শিফ্যান হইতেছে, তারপর হচ্ছে হলো জেন্টেলসন, সেকেন্ড ভাইস গিল্ড লিডার। ওকে, চেম্বার অফ কমার্স অ্যাকচুয়ালি কোনো শেয়ার হোল্ডার না বা কোনো না, এটা হচ্ছে হলো একটা মানে একুইটি এক্সচেঞ্জ করছে, শেয়ার এক্সচেঞ্জ করছে। ও 1% চেম্বার অফ কমার্সের শেয়ার নিছে, আর সিক্রেট চেম্বার অফ কমার্স ও জিরো এর 1% গিল্ড শেয়ার নিছে। তো এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। অ্যাকোরোজের কাছে অ্যাকোরোজ হইতেছে হলো ওর পিছনের জীবনও আরো একটা পিক প্লেয়ার, মানে সবচেয়ে বেস্ট প্লেয়ার, যে ওর সবচেয়ে হাই টিআর 6 গড র্যাঙ্ক, মানে টিআর 6 গড র্যাঙ্ক হতেছে হলো সবচেয়ে হাই র্যাঙ্ক ও পৌঁছাতে পারছিল। আর এই কারণে শিফেং ও ওকে হায়ার করার চেষ্টা করছে এবং ফাইনালি ও করতে পারছে। অ্যাকোরোসকে ইনভাইট গিল্ড ইনভাইট করার জন্য ওকে 5% শেয়ার দিতে হয়েছে অ্যাকোরোসকে, বাট আই থিঙ্ক ইটস প্রিটি ওয়ার্থ ইট, রিয়েলি ইটস ওয়ার্থ ইট। সেকেন্ড হতেছিল জেন্টেল সোনো। আমরা এখানে একটু মানে আছে, জেন্টেল সোনো ওর প্রথম দিকে জেন্টেল সোনোর সাথে ওর ইন্টারোগেটিভ হয়েছে, ও খুবই ওর সাথে হাসাহাসি করছে। আমার মনে হয় অথর এমফেসাইজ করার চেষ্টা করছে যে এক যদি শিফেন আর কারোর সাথে যদি কোনো ওম্যানের সাথে যদি কোনো ধরনের সম্পর্ক হয় তাহলে জেন্টেল সোনোর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আই মিন রিয়েলি ম্যান, ইটস কাইন্ড উইয়ার্ড। এত বড় একটা কাহিনী, এই গল্পটা প্রায়, এই নভেলটা প্রায়
1918টা এর চ্যাপ্টার হইছে, এর মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যেও কোনো ধরনের কোনো রোমান্টিক ফিলিং বা ওরকম টাইপের কিছুই আসে না। তো আই সে either he's a not interested in women or he's a unique, but ও নিজেই কইছে যে ও অনেক ওমেনের সাথে ও খেলছে ওর কিছু পুরাতন লাইফে। তো মনে হয় না ইউনিক, বাট কে এরকম আটকাইতে পারে আল্লাহ জানে। ওকে, এনি হাউ, এই অফ টপিক চলে গেছি। জেন্টেলসনও কে ইনভাইট করছে, জেন্টেলসনও যখন ওর আওয়ারোস গিল্ড থেকে ওকে তাড়াই দিতে চেষ্টা করছে, তখন শিফেন জেন্টেলসনকে একটা লেন্ডিং হ্যান্ড দিছে এবং হ্যান্ডের মাধ্যমে ওকে 15% শেয়ার, যেখানে লেখা ছিল জিরোইং এ 15% শেয়ার অ্যাকোরোসকে দিয়ে জেন্টেলসনও ইনভাইট করছে। আমার একটু একটু মানে এখানে একটু বিরক্তি লাগে যে কেন 15% দিল, কেন অ্যাকোরোস যখন 5% দিছে, Gentleson was the 5% profit, but unfortunately they did not. Well, that's that. এটা হচ্ছে হলো জিরোইং, বেসিক্যালি এটার ওভারভিউ, গিল্ড লিডার না পারে ওভারভিউ। জিরোইং গিল্ডে আরো কয়েকজন আছে, যেটা হচ্ছে হলো ফায়ার ড্যান্স, এটা মেইন ফোর্স কমান্ডার, এটা একটা ইম্পর্টেন্ট একজন মেম্বার ফায়ার ড্যান্স। এমনকি ফায়ার ড্যান্স নামে একটা স্পেসিফাই নিজের একটা চ্যাপ্টারও বানানো আছে। ওকে, ইউলিওফাই, এনিহাউ এরা অনেক ইম্পর্টেন্ট। কোলা, ইয়ান ট্যাক্সিন, তারপর তো হলো ভায়োলেট ক্লাউড, এবার একজন ইম্পর্টেন্ট মেম্বার, এর নিজের যা একটা চ্যাপ্টারও বানানো আছে, অথর ওর জন্য নিজের একটা চ্যাপ্টারও বানাইছে। ওকে, এরা হচ্ছে হলো জিরোইং এর মেইন ফোর্স, যারা হচ্ছে হলো যা অনেক বড় ইম্প্যাক্ট ফেলাইছে এই গেম মানে জিরোইং গিল্ড নিয়ে। ওকে, এটা হচ্ছে হলো জিরো গিল্ডের আমরা বেসিক ইনফরমেশন গেলাম, যা হচ্ছে হলো আপনি এটা পাবেন হচ্ছে হলো ফ্যান্ডম রিইনকার্নেশন অফ দ্য স্ট্রংগেস্ট সোর্স গড ডট ফ্যান্ডম ডট কম ডট উইকি। আমি হলো স্ল্যাশ শিফ্যাং এ আমি হলো লাস্ট, আপনি যে কোনো একটা পেজে গেলে যে কোনো কিছু পেতে পারেন। আচ্ছা, এই এই ইনফরমেশন অনুযায়ী আপনি কারো কিছু দিতে পারি যে কি কে কোন কে লেভেল কি কি বলে, লেভেল অনুযায়ী আমি যদি চাইতে পারি তাহলে তো হলো টিয়ার 0 লেভেল 0 একে বলে সোর্সম্যান, সোর্সম্যান। টিয়ার 1 সোর্ড মাস্টার, আচ্ছা টিয়ার 1 এ গেলে সোর্ড মাস্টার পৌঁছবে, টিয়ার 2 তে গেলে সোর্ড গ্র্যান্ড মাস্টারে পৌঁছবে, টিয়ার 3 তে গেলে সোর্ড কিং বলে থাকে। ব্লেডস এন্ড লেগেসি এটা হলো ওর নিজের একটা লেগেসি, এটা স্পেশাল বলে প্রত্যেকের আলাদা আলাদা লেগেসি থাকে। তো যদি আপনি মনে করেন যে না আমি ইসের লেগেসি, যদি সবাই যদি একই লেগেসি থাকে, না তা না, সবাইকে টিয়ার 3 তে গেলে যদি সে সোর্ড ম্যান হয় তাহলে সোর্ড কিং বলবে, যদি উইজার্ড হয় তাহলে উইজার্ড কিং বলবে, উইজার্ড কিং বলবে, যদি আপনার ই হয় এরকম বলে অ্যাসাসিন হয় তাহলে অ্যাসাসিন কিং বলবে। বাট ওর লেগেসি ওর ভিন্ন ভিন্ন হতে পারে। টিয়ার 3 সোর্স কিং, শিফেন সোর্সম্যান তো সোর্স কিং। আচ্ছা, টিয়ার 4 কে বলা হচ্ছিল সোর্ড এম্পায়ার, আর টিয়ার 5 কে বলে হলো সোর্ড সেন্ট, আর টিয়ার 6 কে বলে সোর্ড গড। এই যে এখানে দেখতে পাচ্ছেন সোর্ড গড। আচ্ছা, তো এটা আমাদের ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আরো একটা ইনফরমেশন যেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট মনে হবে সেটা হচ্ছে হলো ইকুইপমেন্ট, যা আপনি জানতে পারেন যে আপনার প্রত্যেকটা ইকুইপমেন্ট প্রত্যেকটা লেভেলে কি কি টাইপের ইকুইপমেন্ট থেকে, মানে কি কি টাইপের অস্ত্রপাতি থেকে, অস্ত্রপাতির লেভেল দেখি। একটা তলোয়ার থাকতে ওই তলোয়ারের লেভেল দেখি, আপনি তলোয়ার তো লেজেন্ডারি হইতে পারে, আবার সোনারও তলোয়ার হইতে পারে, আবার মাটিরও তলোয়ার হইতে পারে, কোনটার কি লেভেল আছে না আছে। লেভেলটা শুরু হচ্ছে হলো ব্রাঞ্জ র্যাঙ্ক, আসলে ব্রাঞ্জ র্যাঙ্ক থেকে শুরু হয় না, শুরু হইতেছে হলো ট্র্যাশ আইটেম। ট্র্যাশ আইটেম এখানে দেওয়া অনেক ট্র্যাশ আইটেম মাত্র লেভেল 5 পর্যন্ত থাকে, ঠিক আছে। তো লেভেল 5 এর পরে থেকে ব্রাঞ্জ র্যাঙ্ক শুরু হয়ে যায়। তো ব্রাউন র্যাঙ্ক আইটেম এটা হয়তো হলো শুধুমাত্র শিফ্যাং এর ইকুইপমেন্ট। মনে করেন না যে এই কটা ইকুইপমেন্ট পুরো গেম আছে, না না, এটা হলো শুধুমাত্র শিফ্যাং যে ইকুইপমেন্ট গুলো একর করছে সেই ইকুইপমেন্ট গুলার বিবরণ দেওয়া হয়েছে। এই ইকুইপমেন্টের কোনো স্পেশালাইজ কোনো কিছু নাই। আচ্ছা, শুরু হইতেছে হলো ব্রাউন র্যাঙ্ক আইটেম, তারপর হলো মিস্টিরিয়াস আয়রন র্যাঙ্ক আইটেম, তারপরেরটা হচ্ছে হলো সিক্রেট সিলভার র্যাঙ্ক আইটেম, তারপর হলো ফাইন্ড গোল্ড র্যাঙ্ক আইটেম, তারপর হলো ডার্ক গোল্ড র্যাঙ্ক আইটেম,
ফাইনালি মানে মোটাল কোয়ালিটির লিস্টে, ঠিক আছে, এটা হলো সবচেয়ে হাইস্ট যেতে পারে, সেটা হচ্ছে হলো এপিক র্যাঙ্ক আইটেম। এইবার হচ্ছে হলো ডিভাইন লেভেল, যা হচ্ছে হলো আমরা বলবো হচ্ছে হলো গড টিয়ার 6 বা ওই হাই প্লেয়াররা যারা ইউজ করতে পারে, সেটা হচ্ছে হলো ফ্র্যাগমেন্টেড লেজেন্ডারি র্যাঙ্ক। এটা অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টেড লেজেন্ডারি র্যাঙ্ক বলতে হচ্ছে হলো যেটা লেজেন্ডারি থেকে ভাঙে গেছে, ঠিক আছে। লেজেন্ডারি র্যাঙ্ক ওপেনকে কয়েকটা খন্ড করে, এক একটা খন্ডকে ফ্র্যাগমেন্ট লেজেন্ডারি র্যাঙ্ক আমরা বলি। দেন হচ্ছে লেজেন্ডারি র্যাঙ্ক, ডিভাইন র্যাঙ্ক আর ইটার্নাল র্যাঙ্ক আইটেম। এই কয়টা হচ্ছে হলো আইটেম, এই রিইনফোর্সন সোর্স কোডের এই কয়টা হলো আইটেম লিস্ট থাকে, লেভেল থাকে। আচ্ছা, এবার আমি সোর্স কোডের আমি সিম্পলিফাই কিছু বিবরণ করে দিই, আপনাকে বুঝাই দিই যে এর কাহিনীটা কেমন ভাবে চলছে। তো শিফ্যাং বেসিক্যালি ওর গিল্ডটা ছোট থেকে শুরু করছে। ও আস্তে আস্তে ওই গিল্ডটাকে বড় করার জন্য ও বিভিন্ন টাইপের গ্রুপের সাথে ফাইট করছে। ওর বিখ্যাত বিখ্যাত কয়েকটা এনিমিও আছে, যে শত্রু আছে আমরা বলবো। শত্রু এখানে দিয়ে আছে আপনার এই যে মার্শাল ইউনিয়ন, তারপর হলো আন্ডারওয়ার্ল্ড। আন্ডারওয়ার্ল্ড আপনি মনে করেন না যে আন্ডারওয়ার্ল্ড কি হেডিস নাকি, না না, এটা তো নিজস্ব বানানো আন্ডারওয়ার্ল্ড। লোন টাইরেন্ট, আচ্ছা নাইন ড্রাগন এম্পারার, তারপর ওপেন সোর্স। আচ্ছা ওপেন সোর্স এরকম না, নাইন ড্রাগন এম্পারার একজন ইম্পর্টেন্ট একটা এনিমি। আন্ডারগ্রাউন্ডও একটা ইম্পর্টেন্ট এনিমি ছিল, এটা হলো প্রথম দিকে গেমের শুরুর দিকে আন্ডারগ্রাউন্ড আন্ডারওয়ার্ল্ড এটা ইম্পর্টেন্ট এনিমি, বাট পরে তো এটা যায়নি। আচ্ছা স্টার অ্যালায়েন্স, এটাও অত ইম্পর্টেন্ট না, বাট স্টার ওকে। তারপর হলো ব্ল্যাক ওয়াটার, এটা একটা ইম্পর্টেন্ট এনিমি। তারপর হলো বিচ টেম্পোরা, এটা মনে হয় বলতে পারলেন আপনি মানে সবচেয়ে লংগেস্ট এনিমি। ও শুরু হয় হলো 800 চ্যাপ্টার, 800 নম্বর চ্যাপ্টার থেকে শুরু হয়, মোটামুটি 2500 নম্বর চ্যাপ্টার পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে। তো আপনি বলতে পারেন যে হলো সবচেয়ে মানে মেন এনিমি হিসেবে কইতে পারেন ও, বাট ফাইনাল পর্যন্ত যায় না, মিড পর্যায়ে ওরা ক্যাপ অফ করে দেয়। আচ্ছা, এখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে হলো ওর পার্সোনাল গার্ড। পার্সোনাল গার্ড আপনি বলতে পারেন যে একটা এনপিসি গার্ড থাকে, সেটা হচ্ছে হলো অ্যানা, কাইট আর হচ্ছে হলো ভার্সেটাইল। আপনি আরো ইনফরমেশন পরে জানতে পারেন যদি আপনি এই ব্লকটাতে আইসে, এখানে আপনি ফর্মটাতে এসে বেশি রোমিং করতে চান। তো আচ্ছা, আমি এটাকে আপনি সিম্পলিফাই এবার আপনাকে বিবরণ দেই যে এই কাহিনীটা কেমন করে চলছে আর এক্স্যাক্টলি এটা কেমন করে ওরা কি করে, গল্পটা কেমন করে হয়। তো গল্পটা হইতেছে হলো জিরোইংটা শুরু করে শিফ্যাং যখন তখন একেবারে ছোট ছিল। আস্তে 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 শিফ্যাং ওই জিরোইং থেকে স্লোলি বড় করে। ওখানে ওর অনেক এক্সপার্ট র্যাঙ্কে আছে, দেখতে পারেন আপনি আস্তে আস্তে অনেক হায়ার লর কি করে। ও জিরোইং গিল্ডটাই হচ্ছে হলো ও হাই এলিট র্যাঙ্ক গিল্ড হিসেবে বানাইছে। ওখানে কোনো ধরনের কোনো বেশি মেম্বার থাকবে না, বাট যারা থাকবে তারা হচ্ছে এলিট মেম্বার থাকবে। ও এখান থেকে প্রত্যেকবারই ও কোনো বেশিরভাগ টাইমে জিরো উইং কোনো সময় ওয়ার করে নাই, যুদ্ধ নিজেরা যুদ্ধ করে নাই। ওরা সবসময় ডিফেন্ডিং সাইডে ছিল, অ্যাটাকিং সাইডে কোনো সময় থাকতো না। ওকে, বেশিরভাগ টাইমে ডিফেন্ডিং সাইডে থাকতো। বড় বড় যত যুদ্ধ আছে সব যুদ্ধ ডিফেন্ডিং সাইডে থাকতো। আমি এই গল্পতে মাত্র একটা বার অ্যাটাকিং সাইডে দেখছি ওদেরকে, তাছাড়া প্রত্যেকবারই শেষের দিকে তাও আবার, বাট প্রত্যেকবারই ওরা ডিফেন্ডিং সাইডে থাকছে। আচ্ছা, তারপর হচ্ছে হলো জিরোইং গিল্ড বা শিফ্যাং এর পুরো কাহিনীতে আপনি ও আস্তে আস্তেই হয়। এখানে ও এমন একটা ভাবে বলতে পারি আপনাকে, যেখানে আমি যদি আপনাকে মানে ই করতে না না হয়, মানে আপনার খুব বেশি ইনফরমেশন এক্সপোজ করব না, কারণ আপনার এই গল্পটা যদি আমি এক্সপোজ করি তাহলে আপনি শুনতে আর মজা পাবেন না। তো আপনাকে আমি সিম্পলিফাই আরো কিছু ইম্পর্টেন্ট গ্লসি সাইড গুলাকে আমি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা জিনিসটা আপনি বলবো না, যেমন ফাইটিং সিন বা এই সিন, এগুলো যেগুলো আপনি মজার ইম্পর্টেন্ট জিনিস সেসব জিনিস আপনি বলবো না। আপনাকে আমি খুবই ট্রিভিয়াল কাহিনী বাট ইন্টারেস্টিং কাহিনীগুলো আপনাকে বলতেছি, মানে যে ইনফরমেশন গুলো সেই ইনফরমেশন আপনার বললাম। জিরো উইং এর টোটাল সিটি আছে হলো 4টা, ঠিক আছে। কি কি সিটির নাম, ওইটা সিটির নাম আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, যাতে আপনার পড়লে মজা হবে। আর জিরো উইং বা গিল্ডের ওর শুরু থেকে শেষ পর্যন্ত সবার সাথে যুদ্ধ লাগছে। এক একটা যুদ্ধতে ও বিভিন্ন টাইপের অ্যাডভান্টেজ নিয়েছে, কিন্তু ও কোনো সময় হেড অন ফাইট করে না, যেটা আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস মনে করি। কারণ আপনারা অনেকেই দেখতে পারেন যে অনেক অথর বা অনেক ওয়েব নোবেল আপনারা দেখবেন যে ওরা মানে সরাসরি তলোয়ার নিয়ে করে যুদ্ধ করে,
কিন্তু আসলে কি এটা কি মানে বুদ্ধিমানের কাজ? আপনার যখন অনেক উপায় আছে, আপনি ব্যাক স্ট্যাপ করতে পারেন, এটা খারাপ জিনিস মানতেছি, বাট আধুনিক যুগে তো এটাই চলে, তাই না? ব্যাকস্ট্যাপ করে, আপনার রেশনে ডিস্ট্রয় করে দেয়, আপনার এনিমির যে উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টে গ্রাব করে, ডাইরেক্ট সরাসরি তলোয়ার তলোয়ার মারামারি করবার যায় না তো কেউ, তাই না? কিন্তু বেশিরভাগ টাইমে গল্পগুলোতে এটা দেখতাম যে সরাসরি মারামারি করবার যায়, কোনো সময় উইক পয়েন্ট গুলো ধরতে পছন্দ করে না, বাট এই জিরো উইং এ এই উইক পয়েন্ট গুলো অনেক সময় ধরে। আমার উইক পয়েন্ট আপনার, তোমার উইক পয়েন্ট, আমি দুর্বল, আমি জানি আমি দুর্বল, কিন্তু তাহলে আমি তোমার কি শক্তিশালী গিয়ে তোমার মারবো না? অবশ্যই মারবো, আমি তোমার উইক পয়েন্ট ধরে মারবো, কারণ আমি তোমার উইক পয়েন্ট ছাড়া আমি মারবো কেমন, তোমার চালবো কেমনে? সো এই অ্যাঙ্গেলে এটা খুবই ইমপ্রেসিভ একটা গল্প, আর আই রিয়েলি 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 লাইক ইট। এখানে খুবই আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো, সেটা তো হলো এখানে টাকার অঙ্কটা অসান একটা জিনিস আছে। অনেকে আমরা এই অঙ্কটা জিনিসটা বুঝতে পারি নাই, বাট আমি ক্লিয়ার কাট বলি। সেটা তো হলো, আপনারা যখন কোনো নভেল পড়েন তখন নভেলে আপনার একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো নভেলে যখন কেউ টাকার অঙ্ক বলে, যেমন হচ্ছে হলো আমি একটা বিল্ডিং কিনছি, আমি 1 কোটি টাকা ইনভেস্ট করছি এই বিল্ডিংটাতে, বা আমি একটা ফ্ল্যাট কিনছি, এই ফ্ল্যাটটা ছিল 50 লাখ টাকার ফ্ল্যাট। এরকম যখন আপনি শুনবেন তখন আপনার কাছে একটু না একটু এর মধ্যে ইন্টারেস্ট, এত শালা এতদিন তুই তুমি কমাইছিস, কাজ করছিস, কাজ করতে যে টাকা কামাইছি, ওই টাকাটা আমি খরচ করবি কেমনে, কিভাবে খরচ করবি, এই জিনিসটা কিন্তু আছে, কেন তাহলে ঠিক আছে এটা কিনছে, এরকম করে একটা মানে আছে এখানে বহুতবার এই টাকার অঙ্কটা করছে। আর টাকার অঙ্ক তো খুবই মজার মজার করছে, এখানে অপশন সৃষ্টি করছে, তারপরেও সব লাগায়, সব সৃষ্টি করছে, মানে সব ইনভেস্ট করছে, বিভিন্ন টাইপের অপশনে গেছে, বিভিন্ন টাইপের ইকুইপমেন্ট সেল করছে, এরকম বিভিন্ন টাইপের বিভিন্ন সিনারিতে বিভিন্ন ভাবে ও বড় বড় টাকার অঙ্ক করছে। আর টাকার অঙ্কটা আপনি বুঝতে পারবেন যে ওর কত পরিমাণে অ্যামাউন্টে চলাফেরা করে। যেখানে আপনাকে আরেকটা জিনিস বলে দিই, যেখানে ওর একটা কাপ নুডলস, বাংলাদেশে তো কাপ নুডলস আছে, তো ওইখানে একটা কাপ নুডলস আছে, ওইখানে কাপ নুডলস এর দাম হবে 1 থেকে 10 ক্রেডিট পয়েন্ট। আমি এক্স্যাক্টলি 1 ক্রেডিট পয়েন্টের দাম এখানে করিনি, তো আমি এটা আন্দাজ করে নিতেছি, কারণ পূর্ববর্তীতে যখন ও মানে গরিব ছিল তখন ও কিছু ক্রেডিট নিয়ে ও ব্যাংকের কিছু ক্রেডিট নিয়ে, ওর কাছে যে ক্রেডিট ছিল সেই ক্রেডিট নিয়ে হাজার দুয়েকের মতো ক্রেডিট হবে না, ওইখান থেকে ও কয়েক ডজন, মানে কয়েক বক্স, এক্স্যাক্টলি বক্সের কত বলেনি, বাট কয়েক বক্স ও কাপ নুডলস কিনে রেখে দিছে। তো ওই আন্দাজে আমি বলতে পারি যে এক একটা কাপ নুডলসের জন্য ও 1 থেকে 10 ক্রেডিটের পিছনে খরচ করে। যদি 10 ক্রেডিটও হয় তাহলে আপনি বুঝতে পারেন যে একটা কাপ নুডলসের দাম 10 ক্রেডিট। বাংলাদেশে একটা কাপ নুডলসের দাম 18 টাকা। তো বাংলাদেশের টাকার থেকেও সস্তা বা ওই দেশের কি, কিন্তু ওই দেশে আপনার তাহলে বড় বড় বিল্ডিং আছে, বড় বড় আছে। তো আপনি বুঝতে পারতেছেন যে ওই দেশ কত পরিমাণে ও বড় লোক ওই দেশে। ও 10 ক্রেডিটে একটা কাপ নুডলস হয়ে যায়, তাহলে 1000 ক্রেডিটে একটা বড় একটা 5 স্টার রেস্টুরেন্ট ও খাইতে পারে মজা করে। এখন ওর কাছে মিলিয়ন ক্রেডিট ও প্রত্যেক দিন আর নড়াচড়া করার তার। তো আপনি ইনভেস্ট করতে পারতেছেন যে ও কত বড় লোক, কত বড় লোক। দ্যাটস ইট। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যারা এই গল্পটাকে আমার কথা শুনে পছন্দ হয়েছে, এবং আমি জানি, আমি নিজেও বলতে পারছি, যারা এখানে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, একটু ধাঁধা বাধা বিরক্তি হয়েছেন, তারা প্লিজ আমার সাথে একটু বেয়ার করবেন। আমার নতুন ভিডিও, তো আমি নতুন ইউটিউবারও পার্সোনালি, আমি এটা এক্সপিরিয়েন্স নাই কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে বলতে হয়, আমার এখন একটু ভয় ভয় লাগে কারণ কথা বলতেছি তো কেমন কি একটু উইয়ার্ড ফিল করতেছি। এনিহাউ, আমার সাথে বেয়ার করেন, আমার সাথে একটু থাকেন। যারা নতুন আছেন একটু প্লিজ আমার একটু সাহায্য করেন সাবস্ক্রাইব করে, এবং আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক বাটন ক্লিক করেন। যদি আপনারা যদি আমার ভিডিওটাকে আরো বেশি পছন্দ করেন তাহলে কাইন্ডলি একটু শেয়ার করবেন, যাতে আমার এই ইউটিউব থেকে আমি বেশি পরিমাণে সহায়তা করি এই নভেলগুলা, বিকজ আমার এই নভেলগুলো খুবই ফেভারিট নভেল। এই নভেলের পিছনে আমি খুব বেশি ইনভেস্ট করবো না, বাট এই নভেলের পিছনে আমি একেবারে কম ইনভেস্ট করবো না আমার টাইম অনুযায়ী। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পুরাতন নভেলটাতে কোনো ধরনের কোনো ভিউ আসে নাই। ওকে দেখাই, আমার পুরাতন নভেলের আমি ভিডিও একটা আপলোড করছি, ওই ভিডিওটাতে আমার কোনো ভিউ আসে নাই, বাট তারপরেও আমি এই ভিডিওটা আমি আপলোড করতেছি। এই দেখেন কোনো ধরনের কোনো ভিউ আসে নাই, কিন্তু তারপরে আমি এই ভিডিওটা আপলোড করতেছি, বিকজ এই ভিডিওগুলোতে আমার ফেভারিট একটা ভিডিও। এই ভিডিওগুলো আমার আমি এই নভেলগুলো আমি অনেক পছন্দ করি। ঠিক আছে, নভেলগুলো আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। এই ওল্ড ক্যাট যদি আপনাদের এই নভেলগুলো আরো পরিচিত থাকতো, তাহলে আনফরচুনেটলি
ওলকে এত তাড়াতাড়ি এই নোবেলটা শেষ করতে পারতো না। ওর হেলথের সমস্যা হয়েছিল এবং ওর ফিনান্সিয়ালি একটু প্রবলেম হয়েছিল দেখে ও এই নোবেলটা তাড়াতাড়ি শেষ করে দিতে বাধ্য হয়েছে। বা এই কারণে আমরা অনেকে স্যাড। আমরা চেষ্টা করছি অনেকে অনেক ডোনেশন করার, বাট আমরা খুব বেশি করতে পারিনি এবং ফাইনালি এই নোবেলটা অত বেশি পৌঁছতে পারেনি। আমরা আরো কিছু নোবেল আপলোড করব, যে নোবেলগুলো আমি আশা করি যে অনেকের মানুষের কিছু ছড়াইতে পারে এবং ওই নোবেলগুলোর দ্বারা অথাররা অনেক ধরনের কিছু ফিনান্সিয়াল সাবসিডিজ পাইতে পারে এবং তাতে যদি তারা খুবই ভালো করে এবং খুবই মানে বর্ধিত করে নভেলটা লিখতে পারে, তাড়াতাড়ি লিখতে পারে আর খুবই মানে ভালো করে নভেলটা ট্রান্সলেট করতে পারে ট্রান্সলেটর, এতে আমাদের যারা এখানে আমরা বসে বসে নভেল সম্পর্কে আমরা বলতেছি তাদের জন্য আমরা যেন সুন্দরভাবে আরো বেশি করে নভেলগুলো পড়তে পারি। এই নভেলের ইন্ডাস্ট্রিটা অনেক ব্রড, বাট অনেকে আপনারা জানেন যে নভেলগুলো আমরা ব্ল্যাক কফি বাইরে হয়, এখানে অনেকে চুরি করে বেড়ায়, কপিরাইট করে, কপিরাইট ভঙ্গ করে, এতে অনেক ক্ষতি হয় অনেক ওই নভেলের অথর গুলাতে। তো তাদের জন্য আমি বলবো না যে খারাপ, কারণ একটা আমি নিজে সব দেখছি, তাই বলে যে আমি তাদেরকে সাপোর্ট করবো সেটাও না। আশা করি আমরা যারা আছি তারা এই নভেল অথর গুলাকে একটু হেল্প করব। এটা খুব বেশি হেল্প করার দরকার পড়ে না, মাত্র $5 থেকে $1 $2 করে পেট্রনে গেলেই হেল্প করা যায়। এনিহাউ দ্যাটস দ্যাট। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।